সুপ্রিয় টেলি শিক্ষার্থী, রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির ফিজিক্স সাবজেক্টে টেলি কোচিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মিতাল আজাবাদ। আজ 30 নম্বর লেকচারে আমরা কথা বলবো ডপলার ইফেক্ট ইন সাউন্ডের ক্ষেত্রে ডপলারের ইফেক্ট সম্পর্কে, এবং এরপরেই আমরা চলে যাব পরের অধ্যায়তে, অর্থাৎ রিভারবেরেশনে। সো আজ চলুন আমরা আলোচনার মূল অংশে চলে যাই। আমরা কথা বলছিলাম ডপলার ইফেক্ট নিয়ে। ডপলার ইফেক্ট সম্পর্কে আমরা মোটামুটিভাবে একটা ধারণা আমরা পেয়েছি গত লেকচারগুলোতে। আজ আমরা কিছুটা ভিন্নভাবে রিপ্রেজেন্ট করব। আসল কথা হলো যে ফ্রিকোয়েন্সি বা পিস এর যে পরিবর্তন আমরা লক্ষ্য করি যখন শ্রোতা এবং উৎসের মধ্যে আপেক্ষিক গতি বিরাজমান থাকে, অর্থাৎ যখন শ্রোতার সাপেক্ষে উৎস গতিশীল থাকে কিংবা উৎসের সাপেক্ষে শ্রোতা যখন গতিশীল থাকে, কিংবা উভয়ের সাপেক্ষেই উভয় যখন গতিশীল অবস্থায় থাকে এবং উভয়ের দিকে যখন গতিশীল থাকে, কিংবা উভয় থেকে বিপরীত দিকে যখন গতিশীল থাকে, কিংবা একজন স্থির থেকে আরেকজন যখন, অর্থাৎ শ্রোতা যদি স্থির থেকে শ্রোতা যখন স্থির থাকে এবং সোর্স যখন গতিশীল অবস্থায় থাকে শ্রোতার দিকে কিংবা বিপরীত দিকে, অথবা শ্রোতা যখন গতিশীল থাকে উৎস যখন স্থির থাকে, তখন শ্রোতা যদি উৎসের দিকে কিংবা বিপরীত দিকে গতিশীল থাকে, তবে সকল ক্ষেত্রেই শব্দের ফ্রিকোয়েন্সিতে বা পিস এর কিছুটা আমরা পরিবর্তন লক্ষ্য করি। অ্যাকচুয়াল পিস এর চেয়ে কিছুটা ভিন্ন মনে হয় আমাদের কাছে, অর্থাৎ শব্দের তীব্রতা হ্রাস বা বৃদ্ধি ঘটে। তো এই যে শ্রোতা এবং উৎসের আপেক্ষিক গতির কারণে শব্দের যে তারতম্য হচ্ছে বা শব্দের তীব্রতার যে তারতম্য হচ্ছে, সেটিকে আমরা ডপলার ইফেক্ট ইন সাউন্ড বলে থাকি। তো চলুন আমরা কিছু বিষয় আমরা একটু দেখে আসি। যেমন আমরা যখন ডপলার ইফেক্ট বলতে খুব সহজেই আমরা বোঝাই যে অ্যাপারেন্ট চেঞ্জ ইন দ্য ফ্রিকোয়েন্সি অফ এ ওয়েভ মোশন হোয়েন দের ইজ রিলেটিভ মোশন। তাহলে দুটো কনসেপ্টকে হাইলাইট করা হয়েছে, যেটা হলো ফ্রিকোয়েন্সিতে যে আপাত বা দৃশ্যমান পরিবর্তন আমরা লক্ষ্য করি, অর্থাৎ অ্যাপারেন্ট change in the frequency of a wave motion when there is relative motion between the source and the observer। যখন উৎস এবং শ্রোতার মধ্যে আপেক্ষিক গতি বিরাজমান থাকে, তখন ওয়েভ মোশন বা তরঙ্গ গতির মধ্যে যে ফ্রিকোয়েন্সিতে যে পরিবর্তন, সেই পরিবর্তনকেই আমরা ডপলার ইফেক্ট বলে থাকি। তো ডপলারের ক্রিয়া বলতে আমরা বোঝাই দ্য অ্যাপারেন্ট চেঞ্জ ইন দ্য ফ্রিকোয়েন্সি অফ এ ওয়েভ মোশন when there is a relative motion between the source and the observer। সো যদি এমন হতো যে সোর্স বা উৎস, অর্থাৎ আমরা সোর্স বলতে সেটাকেই বোঝাচ্ছি যেখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে। সো when the source is moving what is the effect? যখন সোর্স গতিশীল বা মুভ করছে তখন কি ইফেক্ট? সো সেটা যদি আমরা দেখি যে মুভিং সোর্সের ক্ষেত্রে আমরা যদি ইফেক্টটা লক্ষ্য করি, যেমন আমরা অবশ্যই এখানে কয়েকটি বিষয় আমরা বলে থাকি, যেমন স্টেশনারি সোর্স, এবং আমরা যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুভিং সোর্স অর্থাৎ উৎস যদি গতিশীল হয়, মুভিং সোর্স স্টেশনারি সোর্স দুই ক্ষেত্রে আমরা এখানে লক্ষ্য করছি যে সোর্স যখন এটা হলো স্টেশনারি সোর্স, অর্থাৎ এখানে এটা যদি হয় সোর্স এবং সে সোর্স থেকে তরঙ্গ তৈরি হচ্ছে, তরঙ্গগুলোকে এভাবে দেখানো হচ্ছে, কারণ আমরা জানি সোর্স থেকে যে শব্দ উৎপন্ন হয় সেটা চারদিকেই ছড়িয়ে পড়ে, অতএব সেই তরঙ্গগুলোকে এভাবে দেখানো হয়েছে। এখন যদি সোর্সের সামনের দিকে অগ্রসর হয় সেক্ষেত্রে তরঙ্গগুলো পরিবর্তন হচ্ছে, অর্থাৎ λ2 এবং λ1, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে উভয় দিকে কিন্তু তার তরঙ্গ দৈর্ঘ্য λ, কিন্তু যখন উৎস গতিশীল অবস্থায় থাকে তখন এক পাশে আমরা দেখতে পাচ্ছি λ1 কমে যাচ্ছে, একভাবে λ2 বেড়ে যাচ্ছে। সো যদি সোর্স vs বেগে গতিশীল থাকে, বা যেটিকে আমরা আমাদের মূল টেক্সটে হয়তো অন্যভাবে রিপ্রেজেন্ট করেছি যে সোর্সের ভেলোসিটি বা অবজারভারের ভেলোসিটি, সোর্সের ভেলোসিটি হচ্ছে এ, অবজারভারের ভেলোসিটি বি দিয়ে রিপ্রেজেন্ট করেছে, সেটিকে এখানে ভিই বা ভেলোসিটি অফ সোর্স ভিএস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে সোর্সের বেগকে। আমরা যখন দেখি যে ওয়েভলেংথ সাউন্ডস শর্ট হায়ার পিচ বাট ওয়েভলেংথ সাউন্ডস লং যখন লোয়ার পিচ, অর্থাৎ এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে মাঝখানে একজন অবজারভার রয়েছেন। সো অবজারভার ঠিক যখন এই
যে উৎস, অর্থাৎ কোনো একটা গাড়ি থেকে যখন হর্ন বাজানো হলো তখন গাড়িটিও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কাছে ওয়েভলেংথ সাউন্ডস যেহেতু শর্ট হবে সেক্ষেত্রে শব্দের তীব্রতাটা অনেক বেশি হবে। কিন্তু যখন এই অবজেক্টটা মুভ করে চলে যাচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে ওয়েভলেংথ সাউন্ডস লং হবে এবং সেই জন্য পিচটা হবে লো। সেটি এখানে দেখানো হচ্ছে যে আমরা যদি স্টেশনারি সোর্সের ক্ষেত্রে কল্পনা করি তাহলে আমরা জানি সি ইকুয়াল টু এফ ল্যামডা বা ভি ইকুয়াল টু এফ ল্যামডা, যেখানে সি বা ভি হচ্ছে বেগ, বেগ হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গদৈর্ঘ্যের গুণফল, সেক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে বেগ এবং ফ্রিকোয়েন্সির অনুপাত। এবং সেক্ষেত্রে ল্যামডা ওয়ান যদি আমরা বের করতে চাই তাহলে ল্যামডা ওয়ান হচ্ছে সি মাইনাস ভিএস ডিভাইডেড বাই এফ, এবং ল্যামডা টু হচ্ছে সি প্লাস ভিএস ভাগ ল্যামডা এফ। এবং সেক্ষেত্রে ল্যামডা ওয়ান এবং এফ ওয়ান বের করতে চাইলে আমরা এখান থেকে সি মাইনাস ভিএস বাই এফ এবং এফ ওয়ান ইকুয়াল টু সি ভাগ ল্যামডা ওয়ান। সো এফ ওয়ান ইকুয়াল টু সি ভাগ ল্যামডা ওয়ানের যে মান সেটা আমরা যদি এখন ব্যবহার করি তাহলে সি এফ ভাগ সি মাইনাস ভিএস। সো ওয়েভলেংথ বিকামস স্মলার, দ্য অবজার্ভড ফ্রিকোয়েন্সি বিকামস হায়ার। অর্থাৎ যখন তরঙ্গদৈর্ঘ্য যখন ল্যামডার মান যখন কম হবে তখন অবজার্ভড ফ্রিকোয়েন্সি বা যে কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাচ্ছি কম্পাঙ্কটা বেড়ে যাবে। যখন ওয়েভলেংথ কম হবে, যেহেতু ওয়েভলেংথের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক, অর্থাৎ কোনো একটির মান যদি ছোট হয় বা কমে যায় তখন, অর্থাৎ ওয়েভলেংথ যদি স্মলার হয় অবজার্ভ ফ্রিকোয়েন্সি হায়ার হবে। তো যাই হোক, এখানে আমাদের যে কনসেপ্টগুলো আমরা মূলত দেখছি যে ওয়েভলেংথ বা যখন ফ্রিকোয়েন্সির যে পরিবর্তন ঘটে সেই ফ্রিকোয়েন্সিগুলো আমরা বিভিন্ন সময় আমরা সেগুলো সূত্রে ব্যবহার করব। বাট আমাদের মূল যে কনসেপ্ট, আমরা যে এই সমীকরণগুলোকে যখন কম্বাইন করি সেক্ষেত্রে আমরা এইভাবে ইকুয়েশনগুলোকে তৈরি করি যে সি প্লাস মাইনাস ভি ও অর্থাৎ অবজারভারের ভেলোসিটি ডিভাইডেড বাই সি প্লাস মাইনাস প্লাস সোর্সের ভেলোসিটি ইন্টু অরিজিনাল ফ্রিকোয়েন্সি। এটাই আমরা বলছিলাম যে ভি প্রাইম ইকুয়াল টু ভি প্লাস মাইনাস বি ভাগ সি মাইনাস প্লাস এ ইন্টু এফ। অর্থাৎ যেখানে সি সেটাই আমাদের এমআইর জন্য যে লেকচার শিটগুলো আমরা তৈরি করেছি সেখানে তরঙ্গের ভেলোসিটি ভি ধরা হয়েছে এবং তরঙ্গদৈর্ঘ্য যেটা বেগ সেটা ভি, এবং এটা হচ্ছে অবজারভারের ভেলোসিটিকে বি ধরা হয়েছে, সোর্সের ভেলোসিটিকে এ ধরা হয়েছে। সো আমাদের অরিজিনাল সমীকরণ হচ্ছে প্রাইম ইকুয়াল টু ভি প্লাস মাইনাস বি ভাগ ভি প্লাস মাইনাস এ ইন্টু এফ। সো অবজার্ভ ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ, তরঙ্গের অবজার্ভ ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে যখন সোর্স এবং অবজারভার পরস্পরের দিকে এগিয়ে আসবে, এবং যখন পরস্পর থেকে দূরে সরে যাবে তখন অবজার্ভ ফ্রিকোয়েন্সি রিসিড করবে বা কমে যাবে। সো অবজার্ভ ফ্রিকোয়েন্সি হায়ার হবে যখন সোর্স এবং অবজারভার পরস্পরের দিকে এগিয়ে আসবে, যখন দূরে সরে যাবে তখন সেটার মান কমতে থাকবে। তো যাই হোক, আমরা মোটামুটি এই লেকচারে কিছুটা ধারণা পেলাম। আর সবথেকে বড় কথা হলো আমাদের ডপলার ইফেক্ট সম্পর্কিত বিষয়গুলো খুব বেশি জটিল নয়, সে কারণে আমরা খুব বেশি আলোচনায় আর যাব না। আমরা এখানে যে কনসেপ্টগুলো রয়েছে ডপলার ইফেক্ট সম্পর্কে সেগুলো আমরা কিছুটা এখানে দেখলাম। যে ডপলার ইফেক্টের ক্ষেত্রে আমরা মূল যে কনসেপ্ট সেটা হলো যে যখন অবজারভার সোর্স যখন অবজারভারের দিকে এগিয়ে আসে তখন অবজারভারের কাছে মনে হয় যে শব্দের তীব্রতা বেড়ে যাচ্ছে, আবার সোর্স যখন অবজারভার থেকে দূরে সরে যায় তখন মনে হয় যে আমাদের ফ্রিকোয়েন্সির মান কমে যাচ্ছে, অর্থাৎ শব্দের তীব্রতাটাও কমতে থাকে। এই ঘটনাটাকে মূলত ডপলার ইফেক্ট বলা হচ্ছে। অ্যাজ এ ওয়েভ সোর্স অ্যাপ্রোচেস, অর্থাৎ যখন ওয়েভ সোর্স অবজারভারের দিকে এগিয়ে আসে, সো অ্যাজ এ ওয়েভ সোর্স অ্যাপ্রোচেস টু অবজারভার, অ্যান অবজারভার তখন মনে করে এনকাউন্টার্স ওয়েভস উইথ এ হায়ার ফ্রিকোয়েন্সি, অর্থাৎ অবজারভার কাছে মনে হয় যে শব্দের তীব্রতা বেড়ে যাচ্ছে বা শব্দের ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে। আবার যখন বলছে যে যেহেতু সোর্স যদি এরকম হয় যে অবজারভার থেকে দূরে সরে যাচ্ছে সেক্ষেত্রে অবজারভারের কাছে সেটা ফ্রিকোয়েন্সি কমে যেতে থাকবে, শব্দের তীব্রতা কম থাকে। এই ঘটনাকে আমরা বলি ডপলার ইফেক্ট। এই অধ্যায়তে আমরা মূল যে কনসেপ্টগুলো আমরা এখানে দেখিয়েছি, মূল সূত্রটাকে আমরা বলছি যে মূল সূত্রটা হচ্ছে এই সূত্রটাকে আপনি লিখবেন এভাবে যে এন প্রাইম অর্থাৎ ফ্রিকোয়েন্সির উপরে ফ্রিকোয়েন্সিকে এন বা এফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এ প্রাইম ইকুয়াল টু বি প্লাস মাইনাস বি ভাগ ভি প্লাস মাইনাস এ ডিভাইড ইন্টু এন, যেখানে বি হলো মূলত অবজারভারের ভেলোসিটি এবং এ হলো সোর্সের ভেলোসিটি। সো সোর্স এবং অবজারভারের দিক অনুযায়ী আপনি এখানে প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন ব্যবহার করতে পারেন। সো যখন সোর্স অবজারভার থেকে দূরে সরে যাচ্ছে তখন
সোর্সের ভেলোসিটি হবে প্লাস, কারণ সোর্সকে যখন আমরা দেখাই, সোর্সকে আমরা ডান পাশে দেখাই এবং অবজারভারকে বাম পাশে, যেটা আমরা এখানে আমাদের মূল চিত্র আমরা যেটা ড্র করেছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম যে যখন আমরা ঠিক এভাবে রিপ্রেজেন্ট করি যে সোর্স এবং অবজারভার পরস্পরকে আমরা দুটো মানে গোলক আকারে যদি প্রদর্শন করি বা দুটো ব্লক আকারে দেখাই, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আসলে পজিটিভ কোন দিকে হবে, নেগেটিভ কোন দিকে হবে। আমরা বলেছিলাম যে আপনি যখন খাতায় ড্র করবেন তখন বাম পাশের যে ব্লকটি সেটিকে যদি আপনি অবজারভার দেন আর ডান পাশেটাকে যদি সোর্স দেন, তাহলে আপনি ডিরেকশনগুলোকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন। যেমন এখানে আমরা বুঝতে পারছি যে অবজারভারের দিকে যাচ্ছে, মানে অবজারভার সোর্সের দিকে গতিশীল এবং সোর্স অবজারভার থেকে বিপরীত দিকে ক্রিয়াশীল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুটোরই দিক হচ্ছে পজিটিভ এক্স অক্ষের দিকে, বিধায় দুটোই পজিটিভ হবে। অর্থাৎ যখন সোর্স যখন অবজারভার থেকে মুভস অ্যাওয়ে দূরে সরে যাবে এবং অবজারভার যখন সোর্সের দিকে আসবে তখন উভয়টাই প্লাস। আমরা সূত্রটা আরেকবার লক্ষ্য করি, এখানে যেটা হচ্ছে সোর্স মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার, সোর্স অবজারভার থেকে দূরে সরে যাচ্ছে, সোর্স অবজারভার থেকে দূরে সরে যাচ্ছে, মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার, এবং অবজারভার মুভিং টুয়ার্ডস দ্য সোর্স, যেখানে অবজারভার সোর্সের দিকে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অবজারভারের দিকেই মূলত মানে সোর্সের দিকেই অবজারভার এগিয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের কন্ডিশনে দুটো যেহেতু পজিটিভ এক্স অক্ষের দিকে, অতএব দুটোর ক্ষেত্রে আমরা পজিটিভ চিহ্ন বা প্লাস চিহ্ন ব্যবহার করব। এখানে যেমন মাইনাস চিহ্ন ব্যবহৃত হয়েছে কারণ এখানে যেটা হচ্ছে যে অবজারভার মুভস অ্যাওয়ে ফ্রম ইচ আদার, সো অবজারভার সোর্স থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে অবজারভার যদি ঠিক এটাই যদি আমরা উল্টা দিকে দিই, অর্থাৎ এটাই যদি এদিকে ক্রিয়া করে, বাম দিকে ক্রিয়া করে, তাহলে আমরা অবজারভারকে নেগেটিভ চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি এবং সেটি করা হয়েছে অবজারভারের ভেলোসিটি -b দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এখানে আমরা আরও কিছু কথা বলবো, কারণ ডপলার ইফেক্ট নিয়ে আমরা সময় নষ্ট করব না। সেক্ষেত্রে আমরা বলছি যে যেমন এক একটা করে আমরা মিলিয়ে দেখি, যখন বোথ সোর্স এবং অবজারভার গতিশীল অবস্থায় আছে তখন আমরা অবশ্যই তার দিকটা দেখতে হবে যে যদি এরকমটা হয় যে এটা সেক্ষেত্রে অবজারভার এবং সোর্স উভয়ে গতিশীল অবস্থায় আছে, কিন্তু এই অবস্থা অর্থাৎ v-b, v-a এটা কখন ঘটবে, যখন অবজারভার হচ্ছে সোর্সের দিকে এবং সোর্স হচ্ছে, আমরা যদি এখানে দেখি যে অবজারভার যখন সোর্সের বিপরীত দিকে ক্রিয়া করবে, অর্থাৎ আমরা যদি এটাকে দেখি এইভাবে যদি আমরা রিপ্রেজেন্ট করি যে অবজারভার সোর্স থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সো আমরা যদি এই ধরনের ক্ষেত্রে আমরা যদি রিপ্রেজেন্ট করি, যেমন অবজারভার যদি সোর্স থেকে দূরে সরে যায়, অর্থাৎ সেক্ষেত্রে অবজারভারের যে অ্যারো চিহ্ন সেটা হবে এই সাইডে, অর্থাৎ সেক্ষেত্রে এটার যে ভেলোসিটি অর্থাৎ অবজারভারের ভেলোসিটি হচ্ছে b, তাহলে b বেগে যখন সেটি সোর্স থেকে দূরে সরে যাবে এবং সোর্স যখন অবজারভার থেকে দূরে সরে যাবে, তখন আমরা দেখতে পাচ্ছি যে a হবে পজিটিভ দিকে, b হবে নেগেটিভ। কিন্তু যদি এরকমটা হয় যে অবজারভার সোর্স থেকে দূরে সরে যাচ্ছে এবং একইভাবে সোর্স হচ্ছে অবজারভারের দিকে মুভ করছে, অর্থাৎ আমরা যদি এই অ্যারো চিহ্নটাকে এখানে শো করি, অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সোর্স হচ্ছে অবজারভারের দিকে a বেগে গতিশীল। সেক্ষেত্রে আমরা স্পষ্টতই বলতে পারি যে সেক্ষেত্রে এটা যেহেতু এক্স এর বাম দিকে অর্থাৎ নেগেটিভ এক্স অক্ষের দিকে, অতএব সোর্সের ভেলোসিটি a হবে নেগেটিভ, অবজারভারের ভেলোসিটি b হবে নেগেটিভ। অর্থাৎ এক্ষেত্রে দেখেন যেটা এই যে সূত্রটা যে বিও নেগেটিভ এও নেগেটিভ, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি, এখানে যদিও সেই বিষয়টি এক্সপ্লিসিটলি বলা নেই যে এখানে আসলে সোর্স এবং অবজারভার দুটোই গতিশীল, বাট এখানে আমরা এই যে চিত্র সেটি অনুযায়ী বুঝতে পারছি যে অবজারভার হচ্ছে বি বেগে সোর্স থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ মুভস অ্যাওয়ে ফ্রম দ্য সোর্স। একইভাবে আমরা বলতে পারি যে সোর্স হচ্ছে এ ভেলোসিটিতে বা এ বেগে অবজারভারের দিকে গতিশীল, অর্থাৎ এটা আমরা বলতে পারি যে when source moves to the observer and observer move away from
সোর্স। সো যখন সোর্স অবজারভারের দিকে আসছে কিন্তু অবজারভার সোর্স থেকে দূরে সরে যাচ্ছে, তখন তাদের অ্যাপারেন্ট পিচের পরিবর্তনটা হবে এন প্রাইম ইকাল টু ভি মাইনাস বি ভাগ ভি মাইনাস এ ইন্টু এন, যেখানে এন হচ্ছে প্রকৃত ফ্রিকোয়েন্সি আর এন প্রাইমটা হচ্ছে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি বা অ্যাপারেন্ট পিচ। সো যখন আমরা স্বাভাবিকভাবেই আমরা যখন অন্যান্য সূত্রগুলো দেখব যে যখন সোর্স মুভ টুয়ার্ডস ইচ আদার, অর্থাৎ সোর্স এবং অবজারভার একে অপরের দিকে গতিশীল, তখন অবশ্যই একটা পজিটিভ হলে অপরটি হবে নেগেটিভ, কারণ একটা হবে পজিটিভ এক্সের দিকে, অপরটি হবে নেগেটিভ দিকে। যেহেতু অবজারভার সোর্সের দিকে যাচ্ছে, অবজারভারকে আমরা বাম পাশে দেখিয়েছি, এটুকু মনে রাখলেই হবে যে অবজারভারকে আমরা যদি লেফট সাইডে দেখাই, সেক্ষেত্রে অবজারভার যদি সোর্সের দিকে গতিশীল হয় এবং সোর্স যদি অবজারভারের দিকে গতিশীল হয়, অর্থাৎ পরস্পরের দিকে গতিশীল হলে, সেক্ষেত্রে সোর্সের যেটা ডিরেকশন সেটা হবে নেগেটিভ এক্সের দিকে, অর্থাৎ সোর্সের বেগ এ হবে নেগেটিভ, এবং সেটি কিন্তু এখানে করা হয়েছে, সোর্সের বেগ এ হবে নেগেটিভ, এবং যেটা হলো অবজারভারের ভেলোসিটি বি হবে পজিটিভ, অর্থাৎ সেক্ষেত্রে অ্যাপারেন্ট পিসের প্রাইম হবে ভি প্লাস বি ভাগ ভি মাইনাস এ ইন্টু এন। এবং এভাবে করেই আমরা প্রত্যেকটা মান বের করতে পারবো। তো আমাদের মেইন সূত্রটা মনে রাখতে হবে যে এন প্রাইম ইকাল টু বি প্লাস মাইনাস বি ভাগ বি প্লাস মাইনাস এ ইন্টু এন, যেখানে এ হচ্ছে সোর্সের ভেলোসিটি, বি হচ্ছে অবজারভারের ভেলোসিটি এবং এন হচ্ছে প্রকৃত পিস বা অরিজিনাল ফ্রিকোয়েন্সি। এবং সেক্ষেত্রে অ্যাপারেন্ট পিস বা অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি এন প্রাইম হবে বি মাইনাস বি প্লাস মাইনাস বি ভাগ বি প্লাস মাইনাস এ ইন্টু এন। এবং এই জায়গা থেকে আমরা প্রত্যেকটি সূত্র বের করতে পারবো। আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমটি এই লেকচারে আলোচনা করে শেষ করব, যেখানে দুটো অ্যারোপ্লেন এবং বি দেওয়া আছে এবং তারা মুভিং অ্যাওয়ে ফ্রম ওয়ান অ্যানাদার উইথ স্পিড অফ 720 কিলোমিটার। যাই হোক, ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আজ আমরা কথা বলবো না, আমরা পরের লেকচারেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন আর রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির সাথেই থাকুন।